আগামী জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে অনেকগুলো দল মুখে মুখে কথা বলছেন, কেউ বা নিজেদেরকে গোছানোর জন্য সময় নিচ্ছেন। নিজেদেরকে গোছানোর জন্য যারা সময় নিচ্ছেন, এর মাঝখানে আমরা ধরতে পারি জামায়াত ইসলাম বা চরমোনাই সহ বিভিন্ন যে ইসলামিক রাজনৈতিক দলগুলো আছে তাদের নির্বাচন নিয়ে খুব তাড়াহুড়ো নেই। বাট বিপরীতে বিএনপি তারা যদিও বলছে যে যৌক্তিক সময় দেওয়া যেতে পারে, খুব দ্রুতই সংস্কারের সবগুলা কাজ আসলে অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষে সম্ভব না, তো সেই ক্ষেত্রে নির্বাচনটা যত দ্রুত হবে ততই ভালো হবে। এখন অন্তর্বর্তী সরকারের 1 মাস পূর্তি উপলক্ষে এই সরকারের খুবই গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি, পাশাপাশি দীর্ঘদিন যাবৎ বিএনপি, জামায়াত ইসলাম, আওয়ামী বিরোধী যারাই রাজনীতি করেছেন তাদের সকলেরই খুবই সম্মান এবং শ্রদ্ধার একজন পাত্র ছিলেন ডক্টর আসিফ নজরুল ইসলাম। আর তো আলাদা পরিচয় দেওয়ার দরকার নেই। এখন নির্বাচন নিয়ে গেল কয়েকদিন আগে পত্রিকার যারা সম্পাদকরা আছেন তারা ডক্টর ইউনূস সাহেবকে অফার করছিলেন যে 2 থেকে 3 বছর যেন তিনি আপনার এই ক্ষমতায় থাকেন। তো 1 বছর 1 মাস পূর্তি উপলক্ষে গতকালকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যেন একজন অন্যতম সমন্বয়ক আসিফ, সে কিন্তু বলছিল যে নির্বাচনটা খুব তাড়াতাড়ি হবে না, এর জন্য সময় লাগবে। এবার আসিফ নজরুল ইসলাম স্যার সেটাকে আরও বিশদভাবে বিষয়টাকে প্রকাশ করেছেন, আর এই প্রকাশে এতটুকু বোঝা যাচ্ছে যে খুব সহসায় আসলে নির্বাচন হচ্ছে না। তবে আমি আমার প্রত্যেকটা ভিডিওতে একই কথা বলি, বিএনপিতে অনেক ভদ্র মানুষ আছেন, বিএনপির যারা ঊর্ধ্বতন সিনিয়র নেতারা আছেন, তো বা দলীয়ভাবেও আমার এলাকাতে অনেক মানুষ আছেন ভালো চরিত্রের অধিকারী মানুষও, কিন্তু ওই যে 5% যারা মানে কি বলা হয় যে টোকাই টাইপের আছে, সেটা আওয়ামী লীগেও আছে। এরা প্রকৃতপক্ষে কোনো দলের কর্মী না, কিন্তু এদেরকেই দেখবেন আপনার এলাকায়, আপনি অনলাইনে এত বিএনপি বিএনপি করেন না, দেশে গেলে দেখবেন আপনার এলাকার একটা টোকাই আপনার এলাকার সম্মানিত একজন নেতার সাথে চেয়ারে বসে আছে। আপনার এলাকার একজন টোকাই আপনার থাবড় দিয়ে দাঁত ফলাই দিবে, আপনি বিচার পাবেন না। আপনার নেতা বলবে, হ্যাঁ তুই কি করছস, একদম দেখবি এসেই থাক, কিছু মনে করো না। তো এই টাইপের 5% মানুষ প্রত্যেকটা সরকারকে নষ্ট করে। তবে নির্বাচন যত লেট হবে এই মানুষগুলোর দৌরাত্ম্য বাড়ছে, নানান জায়গায় গ্রুপিংয়ের সমস্যা হচ্ছে, আর এগুলো গণমাধ্যম ফোকাস করছে সামহাও বিএনপির জন্য এটা নেগেটিভই হবে। তবে বিএনপির জন্য যেটা করা উচিত সেটা হচ্ছে এদেরকে কন্ট্রোল করা, শতভাগ কন্ট্রোল করা, যেমনটা জামাত করে রেখেছে, যদিও জামাতে এই ধরনের কর্মীর সংখ্যা অনেক কম আছে। তো এখন আমাদের আসিফ নজরুল ইসলাম স্যার তিনি বলছেন যে আমি বিভিন্ন সরকারের সমালোচনা করেছি গত 30 বছর ধরে, আর সরকারে আছি কতদিন, 30 দিন। সরকারের নানান নেতিবাচক কাজের সমালোচনাটা যত সহজে করতে পারতাম, নতুন দায়িত্ব পালন করার কাজটি ততটা সহজ হচ্ছে না, এটাই হচ্ছে বাস্তবতা। ইদানিং আসিফ নজরুল স্যারের একটা বক্তব্য খুবই সোশ্যাল মিডিয়াতে ভাসে। তিনি অনেক আগে বলছিলেন তিনি যদি মন্ত্রী হতেন তাহলে কী কী করতে পারতেন, তো আজকে কিন্তু তিনি সেই মন্ত্রী। তবে 1 মাসে দৃশ্যত খুব যে বড় ধরনের সংস্কার টংস্কার হচ্ছে ওই রকমও কোনো কিছু দেখতে পাচ্ছে না। অনেকে এটা বলছেন, রাজনৈতিক নেতারাও বলছেন যে আমরা আসলে জানতে চাই কেমনে কি সংস্কার, কত পরিমাণ সংস্কার, মেরামতটা কি, সংস্কার কি। তো তিনি সোজা বক্তব্য তার যে নির্বাচনের জন্য আসলে সময় দিতে হবে সরকারকে। আর তার বক্তব্য হচ্ছে যে আগামী 1 থেকে 2 মাসের মধ্যে আমি সরকারের কাজও খুব স্বাচ্ছন্দ্যে করতে পারবো। আর বিগত 15 বছরে সরকারের প্রতিটি প্রতিষ্ঠানকে ধ্বংস করার মাধ্যমে, অবাধ দুর্নীতি, অনিয়মকে প্রশ্রয়, দলীয়করণের মাধ্যমে যেই শোচনীয় পরিস্থিতি তৈরি হয়েছে সেখানে আপনার মেরামত করতে সময় লাগবে, এমনকি কাজ করাটাও অনেকটা কি বলা যায় চ্যালেঞ্জিং। তো নির্বাচন ইস্যুতে তিনি এখানে খুব স্পষ্ট তার একটা বক্তব্য দিয়েছেন যে নির্বাচনটা কবে হওয়া উচিত বা কতটুকু সময় আসলে তারা মানে ক্ষমতায় থাকতে চাচ্ছে। তো তিনার স্পষ্ট বক্তব্য আমি যতটুকু অংশ আপনাদেরকে না বললেই না। তিনি বলছেন যে রাজনৈতিক দলগুলো নির্বাচন চাইতে পারে। আমার প্রশ্ন, তারা কি ধরনের নির্বাচন চায়? তারা কি আওয়ামী লীগ আমলের মতন নির্বাচন চায়? অবশ্যই না। আওয়ামী লীগ আমলের মতন কেন চাইবে? আওয়ামী লীগ আমলে তো আর অন্তর্বর্তী সরকার ছিল না, এখন আপনারা আছেন, সেটা কেন চাইবে? আপনার এই প্রশ্নটা আমার কাছে মনে হয়েছে স্যার উইথ ডিউ রেসপেক্ট অযৌক্তিক ছিল। জবাবদিহীন সরকার ব্যবস্থা চায়, এটা কেন চাবে? সেটা যদি আওয়ামী লীগ থাকতো চাইতো, চায় না। আচ্ছা, আওয়ামী লীগ আমলের মতন পুলিশ, বিচার ব্যবস্থা ও প্রশাসন চায়? এগুলোও চায় না 100%। এগুলো যদি না চায় তাহলে ছাত্র জনতার অভ্যুত্থানের প্রত্যাশার প্রতি যদি দলগুলোর শ্রদ্ধা থাকে, বিশেষ করে বিএনপিকে ইন্ডিকেট করা হচ্ছে, তাহলে নতুন বাংলাদেশ গড়ার সংস্কারের জন্য আমাদেরকে সময় দিতে হবে। সময় কতটা
তা নির্দিষ্ট করে বলা সম্ভব নয়। নির্ভর করবে অংশীজনদের কাছ থেকে আমরা কতটা সহযোগিতা পাচ্ছি। তো তিনি বলছেন যে বাংলাদেশে এত ব্যাপক গণঅভ্যুত্থান আগে হয়নি, এত মানুষের মৃত্যু হয়নি। নতুন সরকার মানুষের আকাঙ্ক্ষার বিপরীতে গিয়ে কাজ করবে না, তারা আশাবাদী। দ্বিতীয়ত, সংস্কার করা হবে সবাইকে অংশীদার করে, যাতে তাদের মালিকানা বোধটা তৈরি হয়। তো তিনি বলছেন যে এখন বর্তমান সরকারের মেয়াদ শেষে দেশকে কোন পর্যায়ে দেখতে চাচ্ছে আসিফ নজরুল ইসলাম। তিনি বলছেন যে আমি এমন একটা দেশ দেখতে চাই যেখানে দেশ গড়ার জন্য বাংলাদেশে মুক্তিযুদ্ধ হয়েছিল, বৈষম্যহীন, শোষণহীন, দুঃখ কষ্টহীন দেশ চাই, যাতে বিশ্বের দরবারে আমরা কি বলা হয় যে মাথা তুলে দাঁড়াতে পারি। আর সরকারের বিদায়ের সময় আমি দেখতে চাই ব্যক্তিগতভাবে বিদায়ের সময় মানুষ যেন বলতে না পারে আমি অন্যায় করেছি, ভুল হতে পারে তবে অন্যায় করব না, আমাদেরকে সময় দিতে হবে। সুতরাং বুঝতে পারছেন বিপিনুর দলসহ আরও যারা আছেন, নির্বাচনটা আসলে লম্বা সময় যাবে। তা আমার ধারণা বৈষম্য বিরোধী আন্দোলনের ছাত্রদের একটা আবদার ছিল এই সরকার 3 থেকে 6 বছর হবে। ফাইনালি ক্যালকুলেশন এমনও হতে পারে যেটা 5 বছরের জন্য দাঁড়াইতে পারে। এখন এই 5 বছর আপাতত নির্বাচনের চিন্তা মাথা থেকে বাদ দিতে হবে। তবে এই 5 বছরে অন্যান্য দল আমি স্পষ্ট দেখতে পাচ্ছি জামাতের অবস্থান অনেকটা শক্ত হবে, বিএনপির অবস্থানও শক্ত হবে। যদি তারেক জিয়া দেশে ফিরেন খুব শক্তভাবে ওই যে 5% এদেরকে কন্ট্রোল করেন। আর বিভিন্ন জায়গায় এই যে গতকালকে দেখলাম একজন মুক্তিযোদ্ধা, হন তিনি ভুয়া, হন তিনি আওয়ামী লীগ, হন তিনি জামাত, যেইটাই হন খুনি ডাকাত, কিন্তু একজন মানুষকে প্রকাশ্যে এইভাবে মাইরের সুযোগ নাই। আর এটা নিয়ে ডক্টর ইউনূস সাহেবের যে উপদেষ্টা সে বলছে মব জাস্টিসের সুযোগ নাই। আপনি চাইলেই জনগণ কোনো বিচার করতে পারবে না, আদালত আছে, আইন শৃঙ্খলা বাহিনী আছে, জনগণ আইন হাতে তুলে নিতে পারবে না। আশা করি বিএনপি তাদের হারানো ঐতিহ্য যেটা পজিটিভলি ছিল সেটাকে রিব্যাক করতে পারবে। তো আমরা আর আসলে দূরে থেকে লাভ কি, যেহেতু দেশ থেকে অনেক দূরে আছি, আমরাও একটা কমিটি গঠন করতে পারি, জাতীয় প্রবাসী কমিটি। কারণ এখন যেভাবে কমিটি চারদিক থেকে গজাচ্ছে বিভিন্ন জায়গায়, এখন আসলে এগুলা ইন ফিউচার কোন দিকে যাবে, মানে এত কমিটির কি আদৌ দরকার আছে? অন্তর্বর্তীকালীন সরকারে যারা বসেছেন তারা কাজ করছেন, পাশাপাশি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অনেকেই জায়গা পাচ্ছেন, আবার অনেকে পাচ্ছেন না। আবার এখন এখানে যারা আসছেন তাদের মধ্যে সালমান মুক্তাদির আছেন, তারপর মতিন স্যার আছেন। আমার কাছে উনি খুবই একজন শ্রদ্ধেয় মানুষ, এই ছাত্র আন্দোলনে যথেষ্ট ভূমিকা রেখেছেন অ্যাজ এ পার্সন হিসাবে, আইনজীবী হিসাবে, উপস্থাপক হিসাবে তিনি যথেষ্ট ভূমিকা রেখেছেন। কিন্তু বাকি যারা আছেন তারা আসলে এখানে কি কারণে আছেন, কেন আছেন আমি সেটাও জানি না। নতুন একটা কমিটি তৈরি করা হয়েছে, জাতীয় নাগরিক কমিটি। এটা আবার সমন্বয়কদের সম্ভবত বড় ভাই টাইপের একটা কমিটি, নাকি ছোট ভাই হিসাবে এটা বড় ভাই টাইপের কমিটি। এখন এটার কেন প্রয়োজন হলো আসুন দেখি। তাদের অনেক বক্তব্য অ্যানালাইসিস আমি করলাম, অনেকগুলো বক্তব্য শুনলাম, আর্টিকেলও পড়লাম তাদের। বৈষম্য বিরোধী ছাত্রদের নেতৃত্বে জাতীয় নাগরিক কমিটি ঘোষণা, এটার মধ্যে আবার একটা পেশ আছে। এই কমিটিটাকে বেসিক্যালি বৈষম্য বিরোধী ছাত্রদের নেতৃত্ব বলতে সমন্বয়ক যে টিমরা আছে তারা না, মূলধারার যে সমন্বয়করা আছে তারা সারা বাংলাদেশে সমন্বয়কদের কমিটি তৈরি করার জন্য কাজ করছে। জেলা পর্যায়ে, উপজেলা পর্যায়ে অলরেডি সার্জিস এবং হাসনাত তারা তাদের সফর শুরুও করেছে। কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র যারা ওই আন্দোলন করেছে সারা বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে, তো এমন অনেকগুলো মানুষ সারা বাংলাদেশ থেকে তো নেওয়া হয় না, ঢাকা বেসিসে হয়। তো সেই আন্দোলনে যারা নেতৃত্ব দিয়েছেন বা যারা বিভিন্ন জায়গায় কাজ করেছেন তাদের সংগঠন হিসাবে এটা সামনে আসলো, জাতীয় নাগরিক কমিটি নামের একটি প্ল্যাটফর্ম ঘোষণা করা হয়েছে। গতকালকে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে এর ঘোষণা দেওয়া হয়েছে। মোহাম্মদ নাসিরউদ্দিন পাটোয়ারিকে আহ্বায়ক, আক্তার হোসেনকে সদস্য সচিব, সামান্তা শারমিনকে মুখপাত্র করে 55 সদস্যের এই জাতীয় নাগরিক কমিটি গঠন করা হয়েছে। তো এখানে আমি যদি দেখি খুবই গুরুত্বপূর্ণ নাম হিসাবে আমরা 54 নম্বরে সালমান মোহাম্মদ মুক্তাদিরকে পেলাম, আর আমরা যাকে পেলাম মতিন স্যারকে পেলাম। এখানে তাও মতিন স্যারের নামটা কত নম্বর আমি একটু দেখি। নাহিদা সারোয়ার, আচ্ছা, অনিক রায়, জাভেদ রোশনি, আব্দুল আমিন, হুজাইফ ইবনে ইমন, তারপর হচ্ছে আপনার 28, 29, 30, 31, 32, 33, 34, 35। ওনার নামটা মোটামুটি মাঝামাঝি পর্যায়ে আসছে। তো এই কমিটিটা আসলে কি করতে চায় তাদের বক্তব্য, সমন্বয়করা তাদের মতন কাজ করবে। এই যে জাতীয় নাগরিক কমিটি
তারা তাদের মতন কাজ করবে। তো তাদের কাজটা কি? তাদের কাজটা হচ্ছে সরকারকে পথ দেখানো। দরকার হলে সরকারের যদি সমালোচনা দরকার লাগে এটাও তারা করবে। ইভেন তারা আরও হুঁশিয়ারি দিয়ে দিচ্ছেন যে এখানে কোনো ধরনের পলিটিক্যাল ইনভলভমেন্ট নিয়ে যদি কেউ আসতে চায় তাহলে তাদেরকে কিন্তু প্রতিহত করা হবে। আবার নির্বাচন ইস্যুতে তারা একটু বিভিন্ন কথাবার্তা বললেন। তো সব কিছু মিলেয়া আমার কাছে যেটা মনে হয়েছে যে বৈষম্য বিরোধী আন্দোলনকে কেন্দ্র করে সমন্বয়কদের মূলধারার কমিটিতে বাংলাদেশের অনেক জায়গায় অনেক গুরুত্বপূর্ণ মানুষ কিন্তু জায়গা পায় নাই। আমরা নিজেরা তো নিউজ করছি বিদেশ থেকে, অনেকে আমাদের কাছে তথ্য পাঠিয়েছিলেন, অনেক ফুটেজ পাঠিয়েছিলেন। তো এই বৈষম্য বিরোধী আন্দোলনে হয়তো হাতে গোনা 10 জন মানুষ সারা বাংলাদেশ চিনে এদেরকে, বাট বাকি যারা ওই সময় দিন রাত পরিশ্রম করেছে তারা কিন্তু অনেকে মূল্যায়ন পায়নি। আবার ধরেন কোথাও না কোথাও ওই যে ক্ষমতার একটা বাতাস আছে, সেই বাতাসটা গায়ে লেগে গেলে কথা তো এদেশে সবাই বলতেছে, তাই না? কথা এখন সবাই বলতেছে, কিন্তু অনেকে যারা বঞ্চিত হয়েছেন তারা হয়তোবা তাদের মধ্য থেকে একটা কমিটি তৈরি করা হচ্ছে, জাতীয় নাগরিক কমিটি। এইটার আবার প্ল্যাটফর্ম সারা বাংলাদেশে থাকবে। তো এগুলা করে কি হবে? এখন আমাদের দেশের যারা ভাঙ্গা খাওয়া কিছু পলিটিশিয়ান আছেন বা বিভিন্ন দলের নেতাকর্মীরা আছেন, তারা এগুলাতে গণহারে ঢুকবেন। কেউ নাগরিক কমিটির সদস্যই, বাট আমার চিনোস, এগুলোই তো দেখতেছি। এগুলার দরকার নাই, আমার পয়েন্ট অফ ভিউতে এগুলার দরকার নাই। একটা টিম আছে মাঠে, এনাফ। সরকার কাজ করতেছে, তাদেরকে কাজ করতে দেন। আজকে এই কমিটি যাবে দেখা করতে, কালকে ওই কমিটি চাপ প্রয়োগ করবে। ভাই সরকারি কর্মচারী কর্মকর্তারা পড়বে টেনশনে। এত কমিটি এত বক্কর চক্কর দিয়া মানে বাংলাদেশের মূলধারার কাজগুলোই নষ্ট হচ্ছে। কেন নষ্ট হচ্ছে? যত কমিটি হবে তত ফেস সামনে আসবে, তত গণমাধ্যমে আসবে, তাদের প্রভাব দৌরাত্ম্য এগুলোর দরকার নাই তো। সরকার আছে, প্রশাসনকে সাজাতে হবে, কাজ করতে হবে। আমি এগুলোর পক্ষে না। এক একজন এক একটা সাইজা আইসা সারা বাংলাদেশের সকল সমন্বয়করা কি পজিটিভ কাজ করতেছে? আমাদের এলাকায় 2 গ্রুপ ধোলাই খেয়ে আসছে। কেন খেয়ে আসছে? বেয়াদবি করছে। তো এরা আসলে কোন ধরনের সমন্বয়ক? এখন সবাই তো সমন্বয়কে সাজে। আসলে কি তারা মূল যে বৈষম্য বিরোধী আন্দোলনের প্রধান যে সমন্বয়ক টিম তাদের কেউ যাই তো বলে ভাই আমরা ঢাকা থেকে আসছি, অমুক সমন্বয়ক তুমন সমন্বয়ক, এলাকার ভিতরে বিচি বিচি পোলাপাইন হাঁটে, শিক্ষকদের সাথে বেয়াদবি করে, অনেক জায়গায় দেখেন নাই? এত কমিটির দরকার নাই। এগুলো হচ্ছে আজাইরা, এগুলার কোনো কাজকর্ম আমার মনে হয়েছে না। এখানে সালমান মুক্তাদির এমনি ফেমাস, সে তার কর্ম নিয়ে ব্যস্ত, চাকরি বাকরি করে। আর মতিন স্যারের সম্ভবত হাতে পায়ে ধরে ধরে আইনে এখানে রাখা হয়েছে। আর ওই যে বিপিনুরের বিকাশ পার্টির একটা আছে, এখানে কি জানি নাম, সেও আছে। তো এদের আসলে কাজ কারবার আমি জানি না যে কোন পর্যায়ে যাবে, বাট আমি এটার পক্ষে না।